করোনায় প্রাণ গেল আরও ৮৮ জনের। ২৪ ঘন্টায় শনাক্ত ৩,৬২৯ রোগী, শনাক্তের হার ১৪%। শপিং মল দোকান খুলছে রোববার। স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আরমানিটোলায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে 4, চিকিৎসাধীন 20 জন। বলা সত্ত্বেও রাসায়নিকের গুদাম সরাননি বাড়ির মালিক। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে 11 জন দগ্ধ, গুরুতর 7 জনকে বার্ন ইউনিটে ভর্তি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও 88 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন 10,869 জন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 3,629 জন। শনাক্তের হার 14%। সংক্রমণ মৃত্যু ঠেকাতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা। সারা দেশে ৩৪৯টি পরীক্ষাগারে ২৪ ঘন্টায় ২৫,৮৯৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,৬২৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪%। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,৩৯,৭০৩ জনে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৮৮ জনের ৬২ জন পুরুষ আর নারী ২৬ জন। মৃতদের মধ্যে ৬০ জনের বয়সী ৬০-এর বেশি। মৃত্যুর হার ১.৪৭ ভাগ। আর সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা বিভাগে ৫৩ জন। ৬০ যারা বয়স্ক মানুষ, তারা তো যদিও কেউ ঝুঁকির বাইরে সবারই মধ্যে হতে পারে, তবে তাদের মনে করি যে আমি মনে করি যারা চাকরি করেন বা যারা বাইরে যাওয়ার দরকার হবে তাদের মধ্যে টোটালি বাইরে না যাওয়াই ভালো। তারা ঘরেই অবস্থান করবেন, ঘরেই থাকবেন, বাইরে যাওয়ার দরকারই নাই। ইভেন যারা পরিবার আছে তাদেরও কিন্তু সতর্ক হতে হবে। পরিবার যারা বাইরে যান, তারা তো কোথায় ঘুরতেছেন বেড়াতেছেন, তারা তো জানেন না কার মধ্যে ভাইরাস নিয়ে আছে। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫,২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,৪৭,৬৭৪। যত দ্রুত সম্ভব, প্রকোপ যেহেতু বেড়ে যাচ্ছে, এই মুহূর্তে আমাদের আর অপেক্ষা করার সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব অক্সিজেন প্লান্টের মাধ্যমে আমদানি যেটা আমরা করছি এখন 40 টন, এর চেয়েও বেশি যাতে 100 টন আমার দেশেই আমি উৎপাদন করতে পারি, তার ব্যবস্থা করতে পারলে আমরা অনেক রোগীকে তার মৃত্যুর হাত থেকে বাঁচাতে সক্ষম হব। এবছরের মার্চ থেকে সংক্রমণ আবারও তীব্র হলে 2 দফায় দেয়া হয় লকডাউন। সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শপিং মল ও দোকানপাট খুলছে রোববার থেকে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে স্বাস্থ্যবিধির বিষয়ে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে দোকান মালিক সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে 5 থেকে 11 এপ্রিল 7 দিন বিধিনিষেধ আরোপ করে লকডাউন ঘোষণা করে সরকার। পরে তা আরও 2 দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। কঠোর লকডাউন নিশ্চিতে আরোপ করা হয় 13 দফা বিধিনিষেধ। সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, শপিং মল ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়, যা এখন কার্যকর আছে। তবে জীবন জীবিকার বিষয়টি চিন্তা করে এখন লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল খোলা রাখা যাবে। নো মাস্ক, নো সার্ভিস কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই জীবন জীবিকার কথা চিন্তা করে, ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে এবং তাদের যে আবেদন, মানবিক আবেদন, সমস্ত কিছু চিন্তা করে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে শর্ত থাকবে যে তারা অবশ্যই তাদের প্রতিশ্রুতিবদ্ধ, তারা আপনার স্বাস্থ্যবিধি শতভাগ মানবে। করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। এরপর চলমান লকডাউনের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়েও দুশ্চিন্তায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাই দোকানপাট, শপিং মল খোলার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করব। যারা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করবেন না, তাদের দোকানগুলো, তাদের প্রতিষ্ঠানগুলো স্ব মার্কেটের সমিতিতে অনুরোধ করব তারা যেন বন্ধ করে দেন।
দোকানপাটে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা মার্কেট ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে। এছাড়া আগামী 28 এপ্রিল থেকে লকডাউন শিথিল করা হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও পুরান ঢাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুনে প্রাণ গেল 4 জনের। ভাড়াটিয়ারা বলছেন তারা গুদামে ঝুঁকির কথা বারবার বললেও বাড়ির মালিক তা কানে নেননি। এদিকে পুরান ঢাকা থেকে রাসায়নিক সামগ্রীর গুদাম সরাতে না পারাকে সরকারের ব্যর্থতা বলছেন ব্যবসায়ী ও নগর পরিকল্পনাবিদেরা। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলিতে রাসায়নিকের অবৈধ গুদামে আগুন লেগে 124 জনের প্রাণ যায়। এরপর 2019 সালের 20 ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনে নিহত হয় অন্তত 67 জন। এবার আরমানিটোলায় একটি ভবনে আবারও আগুনে ঘটল প্রাণহানির ঘটনা। ভবনটির নিচতলায় ছিল অন্তত 10টি রাসায়নিকের গুদাম, আর দ্বিতীয় থেকে 6 তলায় 20টি পরিবারের বাস। ভাড়াটিয়ারা জানান প্রায় 2 দশক ধরে বাসাটিতে কেমিক্যালের মজুদ। ভাড়াটিয়ারা উদ্বেগ জানালেও শোনেননি বাড়ির মালিক। ওনার মূল খানদানি ব্যবসায়ী এটা। যখন চকবাজারে আগুন লাগলো তখন ওনাকে বলা হয়েছে, বললো যে না আমাদের এইসব কেমিক্যালে আগুন ধরে না। যে এখানে যে আপনারা কেমিক্যাল রাখেন, এই কেমিক্যাল কি আগুন ধরার কেমিক্যাল? যদি রাখেন তো রাখেন না, আপনারা শুধু শুধু আমাদের জীবন রিস্কে রাখেন কেন? ফায়ার সার্ভিস বলছে সম্পূর্ণ অবৈধভাবে ভবনটিতে রাসায়নিকের গুদাম ছিল। এজন্য ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে তারা। আমরা আমাদের প্রতিবেদন আমরা প্রশাসনকে জানাবো এবং পরবর্তীতে তদন্তের উপরে এদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। রাসায়নিক গুদামের জন্য কেরানীগঞ্জে জায়গা নির্ধারণ করা হলেও যেতে নারাজ ব্যবসায়ীরা, যদিও তারা বলছেন সরকারের উদাসীনতার কারণে গুদাম সরানো সম্ভব হচ্ছে না। বিসিকের চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সচিব, এদের সাথে আমরা একাধিকবার মিটিং করেছি। দরখাস্ত নেই আবার বন্ধ হয়ে যায়, দরখাস্ত নেই আবার বন্ধ হয়ে যায়। অবিলম্বে আমাদেরকে জায়গা দেওয়া হোক এবং বাংলাদেশ কেমিক্যাল পারফরমেন্স অ্যাসোসিয়েশন এই কলঙ্ক আর নিতে চায় না। নগর পরিকল্পনাবিদেরা বলছেন সরকার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সরানো যাচ্ছে না এসব কারখানা। এই ধরনের নির্দেশনা বাস্তবায়নে সরকারের যে তড়িৎ গতিতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেই পদক্ষেপগুলো কিন্তু অনেকটা স্রোত গতিতে চলার কারণে কিন্তু আজকে 2 বছর পরেও কিন্তু পুরানো একটা অগ্নিকাণ্ড লেগলাম। অগ্নিকাণ্ডের প্রাণহানির দায় কিন্তু আমাদের ব্যবসায়ী সহ সরকারের সবাইকে এক্ষেত্রে আমাদের নিতে হবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার ভোরে আরমানিটোলায় আগুনে আহতদের একে একে নিয়ে আসা হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনেরা। স্বাস্থ্য ভাই উনি অলরেডি পুইরা একবারে অবস্থা খুবই খারাপ, এমন পুরা পড়ছে, তো চিহ্নিত করছি উনি আমার স্বাস্থ্য ভাই। মারা গেছে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি সুমাইয়া। ও আগুন টেম্পে ফায়ার আগুনের কোনো সমস্যা হয় নাই, কিন্তু সম্ভবত শ্বাসকষ্ট এবং ভয়েই মারা গেছে আর কি। আরমানিটোলায় দুর্ঘটনার পরপরই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 21 জন ভর্তি হলেও পরে একজন শঙ্কামুক্ত হয়, তাকে ছেড়ে দেওয়া হয়। আরমানিটোলার যে ঘটনাটা, এখানে বেশিরভাগ রোগী হচ্ছে আমাদের শ্বাসনালী পোড়া রোগী। 2 জনের শুধুমাত্র ফিজিক্যাল বার্ন আছে বাইরে, বাট বাকি সবারই হলো শ্বাসনালী পোড়া, যেটা খুব ক্রিটিক্যাল তাদের জন্য। বাইরে থেকে বেশি পোড়া বোঝা যাচ্ছে না, পোড়ার অংশটা, বাট তাদের শ্বাসনালী পুড়ে গেছে, এটা হচ্ছে তাদের জন্য খুব সংকটজনক অবস্থা তৈরি করবে। শ্বাসনালী পোড়া রোগীর শ্বাসনালীর গতিপথে অতিরিক্ত রক্তরস জমা হতে থাকে। পরবর্তী সময়ে শ্বাসনালীর সব গতিপথ সরু হয়ে যায়, সেই সাথে দেহকোষের সার্বিক কার্যকারিতা বিপন্ন হয়। এতে মৃত্যু ঝুঁকি চরম পর্যায়ে চলে যায়। তাই ভর্তি থাকা সবাই ঝুঁকিতে আছেন বলে জানায় চিকিৎসক। আইসিইউর বাইরে যারা আছে তারাও আমাদের পর্যবেক্ষণে আছে। যদি তাদের সেরকম শ্বাসকষ্ট মনে হয় তাহলে আমরা আইসিইউতে নিয়ে যাব। যে 4 জন আইসিইউতে নিয়ে গেছে তাদের খুব তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট হচ্ছিল। এদিকে নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 7 জন ভর্তি হলেও আশঙ্কামুক্ত থাকায় 3 জনকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এ ঘটনায়ও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কথা ছিল ঈদের পরে বিয়ে, মেহেদির রঙে রাঙা হবে হাত, সে স্বপ্নের করুণ মৃত্যু আগুনে। তাই আরমানিটোলার অগ্নিকাণ্ডে নিহত সুমাইয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। একই সাথে আরও 3টি করুণ মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। স্বজন হারানোর বেদনায় আহাজারি, শোকে কাতর পরিবারের সদস্যরা।
আরমানিটোলার অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ইডেন কলেজের ইংরেজি ৩য় বর্ষের ছাত্রী সুমাইয়া। ১ মাস আগে তার বড় বোনের বিয়ে হয়েছে। কথা ছিল ঈদের পর সুমাইয়ারও বিয়ে হবে, একই সঙ্গে হবে ২ বোনের বিয়ের আনুষ্ঠানিকতা। গত কয়েক মাস ধরে পরিবারের মাঝে চলছিল আনন্দ আয়োজন। সুমাইয়ার মৃত্যুতে পরিবারের আনন্দ রূপ নিয়েছে করুণ আর্তনাদে। আজকে এই জন্য আমার নিজের সন্তান এইভাবে গেল, আর কত মাস সন্তান এরকম হয়। সরকারের উচিত এখান থেকে পুরান ঢাকা থেকে যত কেমিক্যালের গোডাউন আছে সব উচ্ছেদ করে দেওয়া। ইডেন কলেজে লেখাপড়া করতো, তো এখন বিয়ের কথাবার্তা হয়েছিল, হয়তো ঈদের পরে বিয়ে হইব আর এরকম কথা হয়েছে। বিয়ে হয় নাই, কিন্তু ওর বড় বোনের বিয়ে হয়েছে 1 মাস আগে। আরমানিটোলায় মুসা ম্যানশনে আগুনে পুড়েছে আরও ৩টি পরিবারের স্বপ্ন। ভবনের গোডাউনে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন মোহাম্মদ রাসেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম রাসেলের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। ৩ বছর ও ৮ মাস বয়সী 2 মেয়ে কিছু বোঝার আগেই তাদের বাবাকে হারালো। 2টা মেয়ে, ওদের অবস্থাও বেশ একটা ভালো না, আর্থিক অবস্থা না হলে কি দারোয়ান করে। এখন সে না, এখন উনি মার্কেটের রুম ছিল অফিসের মতো, ওই রুমে সে ঘুমাইতো। ভবনের আবাসিক ফ্ল্যাটগুলো দেখভাল করতেন রাসেলের মামা মোহাম্মদ অলিউল্লাহ। আগুনের ধোঁয়ায় মৃত্যু হয় তারও। এছাড়া ভবনের চিলেকোঠায় থাকতেন কবির হোসেন নামে এক শ্রমিক। অতিরিক্ত ধোঁয়ায় তার মৃত্যু হয়। যারা কেমিক্যালের ব্যবসা করে বা যারা মজুদদার, তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি আমাদের মতো নিরীহ মানুষের হচ্ছে। কোনো প্রতিকার তো আমরা পাচ্ছি না, যেভাবে একের পর এক ঘটতেছে, দুর্ঘটনা ঘটতেছে। আজকে আমার ভাই গেল, আজকে একদিন ওর বোন যাবে, ভাই যাবে। এদিকে নিহতদের দাফনের সহায়তা করতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 করে টাকা দেওয়া হয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ 11 জন দগ্ধ হয়েছে। ভোরে তল্লার জামাই বাজার এলাকায় 3তলা ভবনটিতে এই বিস্ফোরণ হয়। দগ্ধদের মধ্যে 7 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিদের জেলার ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরই মধ্যে সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটিকে। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার আলামিন মিয়ার বাড়িতে 3 তলার একটি ফ্ল্যাটে পরিবার সহ ভাড়া থাকতেন রং মিস্ত্রি হাবিব ও গার্মেন্টস শ্রমিক সোনাহার। বৃহস্পতিবার রাতে তাদের কেউ একজন গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে গ্যাস বের হয়ে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। শুক্রবার ভোরে চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হন হাবিব ও সোনাহারের পরিবারের 11 জন। সে সময় ঘরের 2টি দেয়াল ধসে গিয়ে পড়ে পাশের বাড়িতে, পুড়ে যায় আসবাবপত্র। ওই দরজা মরজা ভাঙ্গে টুঙ্গে একজনের গায়ে পড়ছে, এইটা পড়ছে, এই জায়গায় 3 জন শুয়ে আসছিল, এই রুমে এইটার গাছ উপরে পড়ছে, এটা জায়গা আমাকে সবাই গেছে। আমার উপর পড়ার পরে যে আমি বলতে কি হইলো, হ্যাঁ ওইটা দেখি যে চতুর্দিকে আগুনের মতন যেরকম দেখা যাচ্ছে। যদি মনে করেন আগুনটা না থামানো যাইতো তাহলে পুরো আগুনটা আমাদের বিল্ডিং পর্যন্ত ছড়ায় যেত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং দগ্ধদের উদ্ধার করে জেলার ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। জানালা দরজা বন্ধ ছিল, হয়তো কোথাও কোনো লিক থাকার কারণে, ভিতরে গ্যাস বদ্ধ থাকার কারণে এই দ্রুত এই ভবন 3য় তলাটা বিস্ফোরিত হয়। ফ্ল্যাটের যারা অন্যান্য বাসিন্দা ছিলেন আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে পুরো 3 তলা ফ্ল্যাটটাই ফাঁকা আছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশুসহ 7 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেছেন চিকিৎসক। এটার মধ্যে একজন রোগী আমি দেখলাম যে 90%-এর মতো বার্ন, 7 জন আসছে, তাদের অবস্থা ভালো না, তারা সবাই মেজর বার্ন, 90-80 এরকম। এর আগে গেল বছরের 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে গ্যাস বিস্ফোরণে মারা যান 34 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সংখ্যা কমিয়ে আনতে চায় সরকার। এজন্য পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানির উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। সকালে অনলাইন প্ল্যাটফর্মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত জলবায়ু বিষয়ক 2 দিনব্যাপী ভার্চুয়াল লিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4টি প্রস্তাব উপস্থাপন করেন। এতে তিনি জলবায়ুর ক্ষতি প্রশমন এবং পুনর্বাসনে বার্ষিক $100 বিলিয়ন তহবিল নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার বিশ্ব নেতাদের রাজনৈতিক সদিচ্ছা আছে, তাই এই তহবিলের অর্থ দ্রুত ছাড় হবে বলেও আশা প্রকাশ করেন AK আব্দুল মোমেন। কয়লা ভিত্তিক যে প্রজেক্টগুলো হাতে নিয়েছি সেইগুলো আমরা কমিয়ে ফেলবো। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু রিনিউয়েবল এনার্জি। আমরা তে আশাবাদী এবারে
যে টাকাটা হয়তো সংগ্রহ হবে এই COP26 এর আগেই আয়োজনের জন্য। কালকে যেটা মনে হলো যে বিভিন্ন দেশের নেতৃত্বরা যথেষ্ট। সহিংসতায় জড়িতদের বিচার চেয়ে হেফাজতে ইসলাম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমি। ওই তাণ্ডবে নিজের অবস্থান পরিষ্কার করতে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পৌঁছে দেন তিনি। লিখিত বক্তব্যে তিনি জানান, হেফাজতে ইসলামের ডাকে যে চরম বিশৃঙ্খলতা সৃষ্টি হয় তা নজিরবিহীন ও অমানবিক। বলেন, দেশ ও জনগণের জনমালের ক্ষতি কোনোভাবেই ইসলাম সম্মত হতে পারে না। তাই দেশ এবং ইসলাম বিরোধী এ সমস্ত কার্যক্রম থেকে তিনি ও তার পরিচালিত মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা বিরত ছিলেন। তারপরও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি। এদিকে এই তাণ্ডবে জড়িত আরও 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে 55 মামলায় এ পর্যন্ত 346 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতের গুজব ছড়িয়ে তাণ্ডব বন্ধে বিশেষ সাইবার সেল গঠন করেছে র্যাব। নেতাদের অনলাইন তৎপরতায় রয়েছে বিশেষ নজরদারি, আর অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে নতুন করে সহিংসতা যেন না হয় সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরে নিরাপত্তা পরিকল্পনা। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে দেশের নানা জায়গা থেকে ফেসবুক লাইভে গুজব ছড়িয়ে উস্কানি দিয়েছে নেতারা। সেই কারণে কমাতে হয়েছে ইন্টারনেটের গতি। সহিংসতা শুরুর আগে নানা মাহফিলে দেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী বক্তব্য। নানা সময় সরকারকে স্বস্তিতে থাকতে না দেওয়ার হুমকি দেন মামুনুল হকও। আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। পরে রিসোর্ট কাণ্ডেও নিজেকে বাঁচাতে নানাভাবে হাদিসের ভুল ব্যাখ্যা দেন মামুনুল। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য কোনো স্বামী তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে বাধ্য নয়। এসব কারণে হেফাজত নেতাদের অনলাইন তৎপরতার উপর বিশেষ নজরদারি করছে র্যাব। ইনিশিয়ালি যেটা হয়েছে, র্যাব সকলকে গ্রেফতার করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের জন্য ইনিশিয়ালি এদেরকে গ্রেফতার করা হয়। সাইবার ক্রাইম মনিটরিং করার জন্য র্যাব সাইবার মনিটরিং সেল কাজ করছে, প্লাস ফেসবুক বা বিভিন্ন জায়গায় গুজব মনিটরিং আমরা করে যাচ্ছি। পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে হেফাজত, এমন ঘটনা আর যেন না ঘটতে পারে সে বিষয়ে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। কোনো ধরনের যে নাশকতা বা সহিংসতা যদি সম্ভাবনা থেকেও থাকে, সেটার জন্য আমাদের 3টি স্তরের নিরাপত্তা বলবৎ আছে। আমাদের সশস্ত্র টহল, আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স। 2013 ও সাম্প্রতিক ধ্বংসযজ্ঞে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাই আছেন নজরদারিতে, আর নতুন করে যারা অনলাইনে বিদ্বেষ ছড়াচ্ছেন তালিকা করা হচ্ছে তাদেরও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোংলা বন্দর থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেলের কোচ পরিবহনের নতুন অভিজ্ঞতায় বাংলাদেশ। লেগেছে বিশেষ ধরনের বার্জ, লরি ও সিঙ্গাপুর থেকে আনা 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রেন। প্রকল্প ব্যবস্থাপক জানান, 6টি বগি দিয়ে হবে এক সেট ট্রেন। এতে ইঞ্জিন না থাকলেও চালক থাকবে। পদ্মা সেতুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ নানা মেগা প্রকল্পও বাস্তবায়ন করছে সরকার। আর এসব কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো। নদীপথে মোংলা থেকে দিয়াবাড়ির তুরাগ তীরে মেট্রো রেলের কোচ আনা হয় 1000 টন ক্ষমতার 2টি বার্জে। লজিস্টিক সেবা দেয়া ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, বগি নির্মাতা জাপানি কোম্পানি কাওয়াসাকির চাহিদা অনুযায়ী পুনর্নির্মাণ করা হয় বার্জ 2টিকে। বার্জ থেকে লরিতে বগি তোলার জন্য জেটিতে বসানো হয়েছে একটি 200 টনের ক্রেন। আবার দিয়াবাড়িতে কোচ নামানোর জন্য বসানো হয়েছে আরেকটি 150 টনের। এই ক্রেন 2টি আনা হয় সিঙ্গাপুর থেকে। কোচ পরিবহনের জন্য ব্যবহার হচ্ছে বিশেষ ধরনের লরি, যা আনা হয় চীন থেকে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় 60 টনের এই লরি প্রয়োজন মতো ছোট বড় করা যায়। মেট্রো রেল কর্তৃপক্ষ যথাযথ সহযোগিতা করছে। আর সেকেন্ডলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো জাপানিরা এত খুঁটিনাটি বিশ্লেষণ করে, অ্যানালিসিস করে, তারা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে তারা হেল্প করে টেকনিক্যালি, যার জন্য এটা এতটুকু পর্যন্ত আসা সম্ভব হয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানান, 6টি বগি মিলে হবে একটি সেট বা ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট। সাধারণ রেলের মতো এতে ইঞ্জিন থাকবে না। তবে মেট্রো রেলের 2 প্রান্তের বগিকে বলা হয় ট্রেলার কোচ।
এতে চালকের জন্য আসন থাকবে। চালক থাকলেও ট্রেন নিয়ন্ত্রিত হবে কন্ট্রোল রুম থেকে। 6টি কোচের মধ্যে মাঝখানেরগুলো মোটরাইজড ভেহিকেল, উভয় প্রান্তে যেটা আছে আমরা ট্রেইলার কার বলি, ট্রেইলার কারের উভয় প্রান্তে চালকের জন্য কক্ষ থাকবে এবং যখন যেদিকে ট্রেন চলবে সেই দিকের কোচের চালকের কক্ষে একজন করে ড্রাইভার থাকবে, একজন করে চালক থাকবে, যিনি ট্রেনটা কি শুধু পরিচালনা করবেন। প্রায় 20 মিটারের এক একটি কোচে যাত্রী বসবেন 2300। ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনের লক্ষ্য মেট্রো রেলের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। লকডাউনের আগে ক্রেতাদের পর্যাপ্ত কেনাকাটার কারণে বাজারে এখন তুলনামূলক ক্রেতা কম। এছাড়াও রয়েছে পর্যাপ্ত মজুদ, এ কারণে কমেছে পণ্যের দাম বলছেন বিক্রেতারা। লকডাউনের মধ্যেও রাজধানীর কারওয়ান বাজারে বেশি ভিড়। সামাজিক দূরত্ব মানার বালাই নেই, মুখে মাস্ক নাই বেশিরভাগ ক্রেতা বিক্রেতার। রমজান ও লকডাউনের শুরুতে বাড়তে থাকে সবজিসহ বেশিরভাগ পণ্যের দাম, কিন্তু এখন তা অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেগুনি কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হলেও এখন তা 50 থেকে 60 টাকা। টমেটো শসার কেজি 40 টাকা। দাম কমে লেবু বিক্রি হচ্ছে মানভেদে 20 থেকে 30 টাকা হালিতে। কখন কোন জায়গায় কোন জিনিসটার দাম বেশি হচ্ছে সেই জিনিসটা তদন্ত করে কার্যকরী পদক্ষেপ নিতে। চাহিদা কমে যাওয়ায় কেজিতে প্রায় 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজিতে। সোনালী মুরগির কেজি 220 থেকে 240 টাকা। বিক্রেতারা জানান, লকডাউনের আগে স্বাভাবিকের তুলনায় বেশি বিক্রি হওয়ায় এখন ক্রেতা সংকট চলছে। মানুষ মনে করছে লকডাউন দিয়ে দিবে, এর জন্য উতাসে মানুষে কিনছে 350 টাকা 60 টাকা। এখন বাজার কম, কাস্টমার নাই, এই জন্য মুরগির দাম কমে গেছে। বৈশাখী সিজনে তো এই জন্য সবার দোকানে কিছু কিছু খালি। আমি গতকালকে মাল উঠেছি, কিন্তু মালের মধ্যে আমার তো কিছু পার্টি আছে, এই জন্য আমি পুরান চালটা উঠেছি। এদিকে মুরগির দামে স্বস্তি মিললেও কমেনি অন্য মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায় আর খাসি। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। রাজ্যগুলোর প্রতি অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সংকট কাটাতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকে অক্সিজেন সরবরাহের আবেদন জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে টানা তৃতীয় দিনের মতো ভারতে 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ 3,32,503 জন শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে। গত 7 দিনে ভারতে আক্রান্তের সংখ্যা 19,69,000-এর বেশি। এক সপ্তাহে 12,500 মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। আক্রান্ত ও প্রাণহানির এই সংখ্যায় বলে দেয় ভারতে দ্বিতীয় ধাপের সংক্রমণ কতটা ভয়াবহ। 24 ঘন্টায় ভারতে 2,256 জনের মৃত্যু হয়েছে। টানা তৃতীয় দিনের মতো দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা 2,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,86,000-এর বেশি এবং আক্রান্তের সংখ্যা 1,62,00,000 ছাড়িয়েছে। এ অবস্থায় ভারতে ট্রিপল মিউট্যান্ট বা 3বার রূপ পরিবর্তনকারী নতুন করোনা ভাইরাস পাওয়া গেছে, যার সংক্রমণ ক্ষমতা প্রায় 3 গুণ বেশি। দেশটির সংবাদ মাধ্যম জানায়, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 2টি নতুন ধরনের সন্ধান মিলেছে। প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের 3টি আলাদা স্ট্রেন মিলে তৈরি ভাইরাসের এই নতুন ধরন, যা অধিক শক্তিশালী হওয়ায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে সক্ষম। তবে আপাতত এটিকে চূড়ান্ত ঘোষণা না দিয়ে গভীর পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই শক্তিশালী ধরন মোকাবিলায় যথাযথ ব্যবস্থা না নিলে ভারতের সংক্রমণ আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য, হংকংয়ের পর ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে কানাডা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র অক্সিজেন সংকটে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। এরই মধ্যে 6টি হাসপাতালের অক্সিজেনের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। অক্সিজেনের অভাবে দিল্লির গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয়েছে 25 রোগীর। চরম ঝুঁকিতে আছেন আইসিইউতে থাকা আরও 60 জন রোগী। প্রথম ধাপের সংক্রমণেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি দিল্লির মানুষ। এক একটি অক্সিজেন সিলিন্ডার যেন সোনার হরিণ। হাসপাতালের বাইরে স্বজনদের বাঁচানোর আকুতিতে প্রতি মুহূর্তে ভারী হয়ে উঠছে বাতাস। প্রতিদিনই দিল্লির বিভিন্ন হাসপাতালের সামনে দেখা মিলছে বিনা চিকিৎসায় স্বজন হারানোর এই চিত্র।
চিকিৎসকরা বলছেন দিল্লির বেশিরভাগ হাসপাতালের আইসিইউ রোগী ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে নতুন কোনো রোগী ভর্তি করতে পারছে না বড় বড় হাসপাতালগুলো। 3 ঘন্টার পথ পাড়ি দিয়েও চিকিৎসা পাননি ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। চিকিৎসার মতোই যথাযথভাবে করা যাচ্ছে না শেষকৃত্যের আয়োজনও। উপায় না দেখে নিজ উদ্যোগেই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সারছেন দিল্লির বাসিন্দা রাহুলের মতো অনেকেই। নুসরাত জরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডি টেস্টে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে 312 রানে এগিয়ে আছে বাংলাদেশ। 7 উইকেটে 541 রানে প্রথম ইনিংস ঘোষণার পর 229 রানে লঙ্কার 3 উইকেট তুলে নিয়েছে টাইগাররা। স্বাগতিকদের হয়ে প্রতিরোধ করেছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনি অপরাজিত আছেন 85 রানে। ক্যান্ডির সৌন্দর্য যেন স্বর্গের প্রতিচ্ছবি। সেটা তুলে ধরতে চলতি টেস্টে কিছুক্ষণ পরপরই ব্যবহার হচ্ছে ড্রোন শট। পাখির চোখে পাহাড়ের কোল ঘেঁষা পালেকেলের ভিন্ন এক আবেদনে বুঝ সবাই। তবে ব্যাটসম্যানদের ভেন্যুপ্রেম অন্যদের চেয়ে বেশি। এমন ব্যাটিং উইকেট কে কবে দেখেছে সে নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে। তৃতীয় দিন প্রথম 5 ওভারে আসে 26 রান, আর 11তম বার 500 ছাড়ানো রান বাংলাদেশের। এদিনও মুশফিকের ব্যাট স্লোই থেকেছে, তবে 67 বলে লিটনের 50 রানের ইনিংস সময়ের দাবি মেটায়। দ্রুত রান তোলায় মিরাজ তাইজুলের ব্যাট সমানভাবে ব্যর্থ। আর অপেক্ষায় না থেকে 7 উইকেটে 541 রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের। 43 স্ট্রাইক রেটে 156 বলে মুশফিক অপরাজিত 68 রানে। অতিথি হয়েও যে 22 গজের স্বাদ নিয়েছেন শান্ত মুমিনুলরা, সেখানে ঘরের ছেলেরা পিছিয়ে থাকবে কেন? সে কারণেই করুণারত্নে থিরিমান্নে ওপেনিং জুটিতে 114 রান। আগ্রাসী থিরিমান্নের ব্যাটে 50। শেষ পর্যন্ত স্পিনেই মুক্তি। মিরাজের আর্ম বলে এলবিডব্লিউ থিরিমান্নে। ফার্নান্দোর সঙ্গে করুণার জুটি জমে ওঠে। অধিনায়কের ব্যাটে আসে 26তম 50। দলীয় 157 রানে ফার্নান্দোকে ফেরান তাসকিন। করুণারত্নের লড়াইয়ে খুব বেশি সঙ্গ মেলেনি ম্যাথিউজের। তাইজুলের শিকার হয়ে ফেরার আগে করেন 25 রান। আর একটা উইকেট নিতে পারলে দিনটা পুরোপুরি হতো বাংলাদেশের। পথের কাটা করুণারত্নেকে তুলে নেয়াই হবে চতুর্থ দিনের প্রথম কাজ। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে জানাবো শিরোনামগুলো আরেকবার। করোনায় প্রাণ গেল আরও 88 জনের। 24 ঘন্টায় শনাক্ত 3629 রোগী। শনাক্তের হার 14%। শপিং মল দোকান খুলছে রোববার। স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আরমানিটোলায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে 4। চিকিৎসাধীন 20 জন বলা সত্ত্বেও রাসায়নিকের গুদাম সরাননি বাড়ির মালিক। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে 11 জন দগ্ধ। গুরুতর 7 জনকে পান ইনস্টিটিউটে ভর্তি। এ ছিল সংবাদ সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।